গল্পটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার একটু করবেন। হ্যাঁ, তাহলে এরকম গল্প আরও নিয়ে আসবো আপনাদের জন্য। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, ধন্যবাদ। আষাঢ় মাসের মাঝামাঝি হতে চলল, তবু এবার খুব একটা বৃষ্টি হচ্ছে না। আমি আমাদের ছাদের ঘরে বসে বাইরে আকাশ দেখছিলাম। এমন সময় সিঁড়িতে ধূপধাপ শব্দ শুনে পিছনে ফিরে তাকালাম। দেখি পুহুল ঘরে ঢুকছে। সে হাজির হয়ে বলল, ঝটপট চল, অরণ্য দাদু এসেছেন, তোকে ডাকতে বলল আমায়। অরণ্য দাদু আসলে পটাইয়ের দাদু। পেশায় একজন ফরেস্ট রেঞ্জার। দীর্ঘ চাকরি জীবনে ঘুরেছেন অনেক জায়গায়। মাস চারেক পর পর আসেন পটাইদের বাড়ি, আর তখন আমাদের দারুণ দারুণ গল্প বলে শোনান। এর আগে যখন এসেছিলেন তখন সমুদ্রগড়ের এক জমিদার বাড়ির দারুণ এক ভৌতিক অভিজ্ঞতা আমাদের শুনিয়েছিলেন। পটাইদের বাড়ি পৌঁছতে না পৌঁছতেই বড় বড় ফোঁটায় বৃষ্টি নেমে এলো। বাড়ির সামনের বারান্দাটায় ইতিমধ্যেই বাকিরা এসে উপস্থিত হয়েছেন। সজনে খুব খেতে ভালোবাসে এবং যথারীতি একটা চিপসের প্যাকেট থেকে চিপস বার করে খেতে লাগলো। একটা চেয়ার আছে, যেটাই দাদু এসে বসবেন। আমি আর পুহুল দুজনে বসার সাথে সাথেই কফির কাপ হাতে অরণ্য দাদু এসে বসলেন। বসার পর আমাদের দিকে তাকিয়ে পড়লেন। তারপর, খবর কি সবার? পড়াশোনা কেমন চলছে? ভালো চলছে দাদু, আমরা বললাম। বাহ বাহ, বেশ। তারপর সজনে, তুই কি নতুন কোনো খাবার খেলি নাকি পুরনোগুলোই জাবর কাটছিস? সজনে চিপস চিবোতে চিবোতেই বলল, আমি কি গরু যে জাবর কাটবো? পটাই এই সময় পিছন থেকে কিছু একটা বলে সজনেকে রাগিয়ে দেওয়ার তাল করছিল, কিন্তু আমরা ওকে মানা করলাম। অরণ্য দাদু কফির কাপে চুমুক দিয়ে বললেন, চল তাহলে তোদের আজ একটা অন্য গল্প শোনায়। এই বলে দাদু গল্প শুরু করলেন। বললেন, তখন আমার পোস্টিং ছিল সুন্দরবনে। চামটাই আমার অফিস। জানিস তো, আমাদের ভারতবর্ষে সুন্দরবনের মতো সুন্দর জিনিস আর একটাও নেই। আমি যে সময়ের কথা বলছি তখন সুন্দরবনে বাঘের উপদ্রব এখনের থেকে অনেক বেশি। আমার এলাকায় শুধু বাঘ নয়, তার সাথে চোরা শিকারীরাও ভীষণ জ্বালাচ্ছে। কিছুদিন আগেই এখানের একটা বেশ পরিচিত পুরনো বাঘের মৃতদেহ আমরা পেয়েছিলাম। চোরা শিকারীদের গুলিতে বাঘটা মারা যায়, কিন্তু গার্ডরা এসে যাওয়াতে ওরা দেহটা ফেলেই পালিয়ে গেছিল। তাই একদিন অফিসে বসে বিকেলে কাজ করছি, এমন সময় একজন গার্ড এসে বলল, স্যার, আপনার ফোন এসেছে। বড় সাহেব ফোন করেছেন। চামটা অঞ্চলের বড় কর্তা অসীম গাঙ্গুলি বেশ রাশভারী মানুষ। কাজে একটু গাফিলতি দেখলে ভীষণ খুঁতখুঁত করেন। আমি তড়িঘড়ি গিয়ে ফোনটা ধরলাম। ফোনে বড় সাহেব আমাকে জানালেন যে দলটা সেদিন ওই বাঘটাকে মেরেছিল, চর মারফত খবর এসেছে যে তারা আজ তেঁতুলবাকির চরে থাকবে সবাই। আমি যেন একদম দেরি না করে সেখানে পৌঁছে যাই আর ওদের গ্রেপ্তার করি। আমি জানিয়ে দিলাম যে একটু পরেই যাচ্ছি। দাদু এই পর্যন্ত বললেন এবং সঙ্গে সঙ্গেই একটা কান ফাটানো আওয়াজ করে বাজ পড়ল কাছেই কোথাও। আর পটাইদের সিএফএল লাইটটা দপ করে নেভে গেল। লোডশেডিং। মেঘের জন্যে অনেক তাড়াতাড়ি অন্ধকার নেমে এসেছে আজকে। কিছুক্ষণের মধ্যেই পটাইয়ের দিদি এসে একটা বড় বাটিতে করে মুড়ি মাখা আর একটা দেওয়ালগিরি রেখে গেলেন। দাদুও চেয়ার থেকে নেমে এসে এক মুঠো মুড়ি মুখে দিয়ে আবার শুরু করলেন। তারপর ফোন পাওয়া মাত্রই তো আমি দুজন ফরেস্ট গার্ড সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। একটা খাল ধরে মিনিট খানেক চলার পরেই আমাদের লঞ্চ এসে কালিন্দী নদীতে পড়ল। এই সময় নদীতে বেশ জল থাকে, তাই আমাদের লঞ্চ জলের ঢেউয়ে বেশ দুলতে লাগলো। ততক্ষণে সন্ধে হয়ে গেছে। চাঁদের হালকা আলো এসে পড়েছে নদীর জল আর দুপাশের ঝোপঝাড়ের ওপর। এরকমভাবে প্রায় মিনিট 20 চলার পর একটা অপেক্ষাকৃত সরু খালে আমরা ঢুকলাম। এটাই হলো কুমিরমারির খাল, তেঁতুলবাকির চরের শেষেই। এই তেঁতুলবাকির চরের খুব একটা সুখ্যাতি নেই। এখানে বাঘের উপদ্রব বেশ ভালোই। দিনের বেলা এদিক দিয়ে যাওয়ার সময় প্রায়ই দেখা যায় কোনো না কোনো দ্বীপে পথ করে উড়ছে এই বাদা অঞ্চলের সবথেকে ভয়ানক নিশান। একটা লাঠির ডগায় আটকানো একটা ছেঁড়া শার্ট বা গেঞ্জির টুকরো। আমি জিজ্ঞেস করলাম, দাদু, এই চিহ্নটা কেন সবথেকে ভয়ানক? দাদু বললেন, আসলে কি জানিস তো, ওখানের মানুষদের জীবন খুব একটা সহজ নয়। এই নিশানটা একদিকে যেমন ভীষণ কষ্টের, সেরকম আবার সাবধানেরও। যদি কোনো মানুষকে কোনো দ্বীপে বাঘে নিয়ে যায়,
বা মেরে ফেলে, তাহলে তার দলের সাথীরা তার একটা কাপড়ের টুকরো লাঠির ডগায় আটকে সেটাকে পুঁতে দেয়। তার মানে হলো এখানে বাঘে মানুষ মেরেছিল। তা শোন তারপর, সুন্দরবনের অনেক দ্বীপেই অনেক ভাঙাচোরা কুঠিবাড়ি আছে জানিস। বেশিরভাগই হ্যামিল্টন সাহেবের আমলে তৈরি। এই তেঁতুলবাকির চরেও একটা আছে। চোরা শিকারীদের সেইখানেই পাওয়া যেতে পারে এই আশায় আমরা সেটার দিকেই এগোলাম। চারিপাশে বুনো হেতাল, গরান, এইসব গাছের ঝোপ, আর তার ভিতরেই সন্ধ্যের অন্ধকার একটা প্রাচীন জন্তুর মতো দাঁড়িয়ে আছে বাড়িটা। দরজা টরজার কোনো বালাই নেই। আমরা খুব সাবধানে যথাসম্ভব শব্দ না করে ভেতরে ঢুকলাম, কিন্তু বাড়িটা পুরো ফাঁকা। চোরা শিকারি কেন, কয়েকটা ইঁদুর চামচিকে ছাড়া আর কিছু নেই। আমরা এটা থেকে বেশ একটু দমে গেলাম। তাহলে কি আমরা যে আসবো এটা ওরা আগের থেকে জেনে গেল? যাকগে, এতটা এসেছি যখন অপেক্ষা করেই যাই। তিনজন মিলে একটা ঘরে বসলাম ঘাপটি মেরে। আমার সঙ্গে যে দুজন গার্ড ছিল তাদের একজনের নাম বিকাশ আর আরেকজনের নাম ইসমাইল। বিকাশ আগে ছিল বাউলে, তার একমাত্র ছেলেকে বাগে নিয়ে যায়। তারপর সে ফরেস্টের চাকরিতে যোগ দেয়। ইসমাইল আমাদের লঞ্চের ড্রাইভার। সন্ধে গভীর হতেই জঙ্গলের চেহারা পাল্টে গেল। বাইরের গাছপালার ভিতর থেকে নানা পোকামাকড় আর ঝিঁঝির শব্দ আমাদের কানে আসছে। দূরে কোথাও হরিণ ডেকে উঠলেও শুনতে পেলাম। টর্চ জেলে ঘড়িটা দেখলাম একবার, 8টা বাজে। এই পর্যন্ত বলে দাদু একটু থেমে জল খেলেন কিছুটা। আমরা তখন সবাই ঘন হয়ে বসেছি। ভেজা ঠান্ডা হাওয়া দেয়ালগির আলোটাতে একটু কাঁপন ধরিয়ে দিল, সাথে আমাদের ছায়াগুলো কেঁপে গেল। দাদু একটা মৌরি লজেন্স মুখে দিয়ে আবার বলা শুরু করলেন। আমরা তো বসে আছি, আর বিকাশ মাঝে মাঝে জানলা দিয়ে উঁকি মেরে বাইরেটা দেখছে। আমি তাকে মানা করতে যাচ্ছিলাম, তখন আমার মনে হলো বাইরেটা বড্ড বেশি চুপচাপ হয়ে গেছে। সব পোকামাকড়ের আওয়াজ যেন চলতে চলতে দুম করে বন্ধ হয়ে গেছে। ঠিক সেই সময় আওয়াজটা শুনতে পেলাম আমিও। বাইরের খালের জলের ছলাৎ ছলাৎ শব্দ ছাপিয়ে আমাদের কানে এলো একটা অস্পষ্ট ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বর। কে যেন হাহাকার করে ডেকে যাচ্ছে, বাবা, এই তো আমি, তোমার গদাই, আমার কাছে এসো বাবা, বাবা, এই তো আমি, এরম করে ডেকে যাচ্ছে। যেন আমাদের আশেপাশের হেতাল ঘরানের ঝোপের ভেতর থেকে হাওয়া সেই আওয়াজকে আমাদের কাছে ঠেলে পৌঁছে দিচ্ছে। যেন তাকে দিতেই হবে, না দিয়ে তার একদমই উপায় নেই। ইতিমধ্যে বিকাশের দেখি মুখ চোখের ভাব বদলে গেছে। সে একবার বাইরের দিকে তাকিয়ে কাকে যেন খোঁজার চেষ্টা করলো, আর তারপরেই দাঁড়া গদায়ে, আসছি বলে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। সঙ্গে সঙ্গে দেখি ইসমাইলও, সর্বনাশ, স্যার শিগগিরই আসুন বলে বেরিয়ে গেল। আমি বাইরে এসে দেখি অন্ধকার অনেক বেড়ে গেছে। সমস্ত দ্বীপের সব কিছুর মধ্যে থেকে যেন ওই অশরীরী কণ্ঠস্বর, তার সেই ডাক আমাদের কানে পৌঁছে দিচ্ছে, বাবা, এই তো আমি, আমার কাছে এসে বসো বাবা, আমার কাছে এসো বাবা, এই তো বাবা, আমি গদাই। বিকাশের পিছনে যেতে যেতে আমি ইসমাইলকে জিজ্ঞাসা করলাম, গদাই কে? আর বিকাশ ওরকমভাবে বেরিয়ে গেল কেন? ইসমাইল বলল, স্যার, গদাই বিকাশদার ছেলে, ওকে বড় মামু ধরে নিয়ে গেছিল গত বছর। এ বেগবুত স্যার, তাড়াতাড়ি চলেন, নইলে বিকাশদারে বাঁচানো যাবে না। কথাটা শুনে আমার সমস্ত শরীর পেয়ে যেন একটা আতঙ্কের স্রোত নেমে গেল। যাকে বাঘে মেরে ফেলেছে সেই ছেলে আবার ডাকে কি করে? বিকাশ দৌড়েছিল কুঠিবাড়ির পিছন দিকটায়। এদিকে জঙ্গল বেশ গভীর। সে জঙ্গলে ঢুকে যাওয়ার কিছুটা আগেই ইসমাইল জোরে দৌড়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ল। আমি তাদের কাছে যাওয়ার মধ্যেই ইসমাইল বিকাশকে মাটিতে ফেলে তার উপর চড়ে বসেছে, আর বিকাশ ছটফট করছে। আমি বিকাশকে জিজ্ঞাসা করতে যাব, এই সময় আমার চোখ পড়ল সোজাসুজি। আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেখান থেকে একটু দূরেই গভীর জঙ্গলের শুরু। জায়গাটায় অনেক ঝোপঝাড় আর পুরো হাকুচ অন্ধকার। সেদিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীর যেন আতঙ্কে হিম হয়ে গেল। ওই অন্ধকারের মধ্যেও স্পষ্ট দেখলাম একটা সুন্দরী গাছের নিচে যেন অন্ধকার জমাট বেঁধে আছে।
ঘন মিশকালো অন্ধকার দিয়ে তৈরি একটা আদিম, ক্রূর, অপার্থিব ছায়ামূর্তি আমাদেরকে দেখছে। আমাদের আশেপাশের সেই ডাক কিন্তু তখনও অবিরাম ভেসে বেড়াচ্ছে বাতাসে। ইসমাইলও মনে হয় সেই মূর্তিকে দেখে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। সেই সুযোগে বিকাশ তাকে এক ঘুষিতে ছিটকে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। আমি তখন নড়তেই পারছি না। পা দুটোকে অসম্ভব ভারী মনে হচ্ছে, যেন আমার নিজের পা নয়। আমার ইচ্ছেতে এ কিছুতেই নড়বে না। বিকাশের আর হাতখানেক মতো বাকি মূর্তিটার কাছে পৌঁছতে এই সময় বাঘের গর্জনে পুরো দ্বীপটা কেঁপে উঠল। আর মুহূর্তের মধ্যে ওই মূর্তিটার পাশ থেকে একটা প্রকাণ্ড বাঘ এসে বিকাশের ঘাড়ে পড়ল, আর পলক ফেলার আগেই তাকে নিয়ে উধাও হয়ে গেল। আর আমারও চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। আমরা সবাই তখন ওর গায়ে ঘেঁষে বসেছি পুরো। দাদু থেমে যেতেই সবাই বলে উঠলাম, তারপর 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 জ্ঞান ফিরলে দেখি ইসমাইল খাল থেকে জল এনে আমার মুখে চোখে জল দিচ্ছে। ওর হাত ধরে উঠে বসলাম। মাথাটা ঝিমঝিম করছিল। মূর্তিটা যেখানে ছিল সেদিকে তাকিয়ে দেখি কিছু নেই, ফাঁকা। আর ঝিঁঝি ও পোকামাকড়ের ডাক আবার শোনা যাচ্ছে। আমরা বিকাশের দেহটা অনেক খুঁজলাম, কিন্তু পেলাম না কিছু আর। তারপর ফিরে এলাম। এই পর্যন্ত বলে দাদু চুপ করলেন। বৃষ্টি পড়লেও তার তোড় সেরকম বেশি নয় এখন। হালকা বিদ্যুতের আলোয় এক ঝলক পটাইদের রঙ্গন ফুলের গাছটা দেখতে পেলাম। পটাই জিজ্ঞেস করলো, দাদু, বাঘটা ওখানে ছিল যে, তোমরা টের পাওনি? দাদু একটু হাসলেন, বললেন, তোদের বলেছিলাম তো, কিছুদিন আগে আমার এলাকায় একটা বাঘের মৃতদেহ পাওয়া গেছিল। আমরা সবাই বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললে তো। দাদু বললেন, সেই বাঘটার মৃতদেহ আমি দেখেছিলাম। বাঘটার লেজ ছিল না। হয়তো কোনো লড়াইতে বা চোরা শিকারীরাই হয়তো কেটে নিয়ে গিয়েছিল। তারপর একটু চুপ করে থেকে বললেন, যে বাঘটা বিকাশকে সেদিন তুলে নিয়ে গেল, সেই বাঘটারও লেজ ছিল না। দাদুর কথা শেষ হতে না হতেই আবার জোরে বিদ্যুৎ চমকে উঠল, আর কোথা থেকে জানি দমকা একটা হাওয়া এসে নিভিয়ে দিয়ে গেল দেয়ালগিরিটা।